আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফেইড্রা। এটা হচ্ছে ইটালিয়ান সেনেকা যে আছে, যে ট্র্যাজেডির জনক বলা হয় যাকে, সে হচ্ছে এখানকার রাইটার। তো এইখানকার যত গল্প সব বিফোর খ্রাইস্টের, যীশু খ্রিস্টের জন্মের আগের গল্প। রাইটাররাও ঠিক তেমনই পুরানা। তো আমরা জানি সেনেকার বাড়ি হচ্ছে ইটালিয়ান, সে একজন ইটালিয়ান ড্রামাটিস্ট। তো আসলে ফেইড্রার যে বিষয়বস্তু, ক্লাসিক লিটারেচারে তেমন কোনো হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বা বিষয়বস্তু থাকে না। এখানে মিথোলজিক্যাল কিছু ট্রাম ব্যবহার করা আছে, কিছু ক্যারেক্টারও আছে মিথোলজিক্যাল ক্যারেক্টার। এই গল্পের যে ক্যারেক্টার পরিচিতি, মূল ক্যারেক্টার হচ্ছে সাইকটিয়া, এটা হচ্ছে ফেইড্রা, হিপ্পোলিটাস, থেসিয়াস আর দ্য নার্স। তো ফেইড্রা হচ্ছে এই গল্পের প্রোটাগনিস্ট, যাকে সেন্টার রাউন্ড করবে সবগুলো ঘটনা। এ হচ্ছে ওয়াইফ অফ থেসিয়াস। তো গল্পের যে সেটিংটা, এটা হচ্ছে এথেন্সের, প্রাচীন গ্রিসের যে এথেন্স নগরী আছে সেই এথেন্সের। তো ফেইড্রা হচ্ছে ওয়াইফ অফ থেসিয়াস অ্যান্ড স্টেপ মাদার অফ হিপ্পোলিটাস। থেসিয়াসের 2 নম্বর বউ। আর এই হিপ্পোলিটাস থেসিয়াসেরই সন্তান, কিন্তু তার মা ফেইড্রা না, তার মা হচ্ছে অ্যান্টিওপ। তাকে অ্যামাজনিয়ান বলা হয়, অ্যামাজনের রানী ছিল। তারপরে আছে দ্য নার্স। তো থেসিয়াস হচ্ছে কিং অফ এথেন্স, দ্য নার্স হচ্ছে এই থেসিয়াসের যে ওয়াইফ ছিল হিপ্পোলিটাস, তোমার ফেইড্রা, ওই ফেইড্রার নার্স ছিল, অ্যাসিস্ট্যান্ট। তাহলে এরা দুইজন বাপ ছেলে। থেসিয়াসের ওয়াইফ হচ্ছে ফেইড্রা, আর থেসিয়াসের সন্তান হচ্ছে হিপ্পোলিটাস। কিন্তু ফেইড্রার গর্ভে হিপ্পোলিটাসের জন্ম হয়নি, জন্ম হয়েছে অ্যান্টিওপের গর্ভে। সান অফ থেসিয়াস অ্যান্ড অ্যান্টিওপ। এটা থেকে বুঝতে হবে যে আসলে তার স্টেপ মাদার হচ্ছে তোমার ফেইড্রা। দ্য নার্স, এই নার্সকে একটা বড় রোল প্লে করতে দেখা যাবে এই গল্পের মধ্যে। বিশেষ করে ফেইড্রাকে অনেক সময় বোঝানোর ক্ষেত্রে বা প্রভোগ করার ক্ষেত্রে এই নার্স একটা বড় ভূমিকা পালন করবে। তো ক্যারেক্টার আমরা থেসিয়াস থেকে শুরু করি। গল্পের শুরু যেটা হবে সেটা হচ্ছে, এর আগে কিছু কাহিনী আছে, সেই কাহিনীগুলো আগে বর্ণনা করতে হবে। তো থেসিয়াসের বন্ধু ছিল, তার নাম ছিল পিরিথুস। তো এই পিরিথুসের সঙ্গে থেসিয়াস বুদ্ধি করে আন্ডারওয়ার্ল্ডে যাবে। এর আগের গল্পে আমরা দেখছি আন্ডারওয়ার্ল্ডের যে গড, তার নাম কি? প্লুটো। প্লুটোর ওয়াইফের নাম হচ্ছে পার্সিফনি। তো এই পার্সিফনিকে জব্দ করে নিয়ে আসবে, মানে কি, তাকে তুলে নিয়ে আসবে থেসিয়াসের বন্ধু পিরিথুস। এখন ওই আন্ডারওয়ার্ল্ডে যাওয়ার সময় সে কি করলো, পিরিথুস পার্সিফনিকে আনার উদ্দেশ্যে থেসিয়াসের কাছে আসলো যে বন্ধু চল আন্ডারওয়ার্ল্ডে যাবো, প্লুটোর বউকে নিয়ে আসবো। এই উদ্দেশ্যে সে গেছে আন্ডারওয়ার্ল্ডে, হেডিসে গেছে। হেডিস, হেডিস, এখানে গেছে দুইজন। 4 ইয়ার ওখানে অতিবাহিত হয়ে গেছে অ্যাবাউট। ওই সময় ফেইড্রা ছিল তার নতুন বউ, থেসিয়াসের নতুন বউ ছিল। তার নতুন বউয়ের প্রতি এই সময় যে পরিমাণ দায়িত্ববান হওয়া দরকার বা তার সবসময় পাশে থাকা দরকার, এই চিন্তাটা না করেই কি করলো, থেসিয়াস তার বন্ধুর সঙ্গে চলে গেল আন্ডারওয়ার্ল্ডে। তো ওখানে যাওয়ার পর 4 বছর অতিবাহিত হওয়ার পরে ফেইড্রার যে মূল গল্প, তো 4 বছর আসলে একটা ইয়াং মেয়ে নিজেকে ধরে রাখা খুব মুশকিল ব্যাপার। তো এইদিকে রাজপ্রাসাদের মধ্যে সেই সময় হিপ্পোলিটাস মাঝে মাঝে আসতো, আর ফেইড্রা বসবাস করতো তার নার্সকে নিয়ে। রাজ্যের যত কাজকর্ম এগুলো পরিচালনা করতো ফেইড্রা নিজে। তো হিপ্পোলিটাস যদিও বা থেসিয়াসের পুত্র, কিন্তু সে বনে জঙ্গলে বসবাস করতে বেশি ভালোবাসতো, আর পশু শিকার করা হচ্ছে তার পছন্দের একটা কাজ। সে পশু শিকার করত, শিকারে একটা আগ্রহ ছিল তার। এই জন্য সে বেশিরভাগ সময় বনে জঙ্গলে কাটাইতো, আর হঠাৎ 2-1 দিন আসতো প্রাসাদের মধ্যে। তো এদিকে দেখা যাচ্ছে যে কোনো এক সময় হিপ্পোলিটাস তো রাজার ছেলে,
গল্পের মোটামুটি নায়ক বলা যায় তাকে। তা গল্পের নায়ক হইলে তার চেহারা সৌন্দর্য, চরিত্রগত যে দিকগুলো আছে এগুলো তো অসম্ভব ভালো হবে। তো দেখা যাচ্ছে যে হিপ্পোলিটাসের এই যে চারিত্রিক গুণ এবং তার যে বাহ্যিক সৌন্দর্য, দুইটাতে আস্তে আস্তে তার দিকে ধাবিত হতে থাকে তার সৎ মা ফেইড্রা। মানে কি, তার প্রতি একটা অন্যরকম ফিল কাজ করে তার। তো এই যে ফেইড্রার যে মনের অবস্থা বা সে যে হিপ্পোলিটাসকে পছন্দ করে, এটা জানতো তার নার্স। তার নার্স তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যে আপনি যেটা করতে চাচ্ছেন এটা আসলে টোটালি রং। এটা কিভাবে হয়, সে তো আপনার সন্তান, আপনার সন্তানের সঙ্গে আপনার এইরকম একটা প্রণয়ের সম্পর্ক, এটা সমাজ বা কিভাবে নিবে। আর বিষয়টা দিয়ে শুনতেও খারাপ লাগে, বরঞ্চ আপনি আপনার যে ইমোশনটা আছে আপনার সন্তানকে নিয়ে নিজের মনের মধ্যে এটাকে দমায় দেন। তো এইভাবে বলাতে সে কোনোভাবেই বুঝতে চাচ্ছিল না ফেইড্রা যে না, আমার থেসিয়া তোমার হিপ্পোলিটাসকে লাগবেই, তার সঙ্গে আমার রিলেশনশিপে যেতেই হবে, এবং আই ওয়ান্ট টু মেক এ ফিজিক্যাল রিলেশনশিপ উইথ হিপ্পোলিটাস। তো যাই হোক, বর্তমান সমাজে এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি এটা খুবই ঘৃণ্য একটা বিষয় যেটা সে আসলে ব্যক্ত করছে। তো নার্স তাকে প্রথমে মরালি বোঝানোর চেষ্টা করছে, যখন বোঝে নাই আর অন্যভাবে সামাজিকভাবে বোঝাইছে, কিন্তু সেটাও সে বোঝে নাই। তো এখন নার্স তো তার আন্ডারে থাকতে বাধ্য, এখন সে যদি তার বিপরীতে যায় তার চাকরি বাকরি তো থাকবে না। এই জন্য নার্স কি করলো, তো হিপ্পোলিটাস ওই শিকারের জন্য বের হচ্ছে, প্রাসাদেই সে ছিল। তো নার্স যে কোনো উপায় অন্তর না পেয়ে ফেইড্রার কথা মতো হিপ্পোলিটাসকে যে ফেইড্রার যে প্রেমের কথাবার্তাগুলো আছে এগুলো যে সে প্রকাশ করে দিল হিপ্পোলিটাসকে, যে এইরকম ফেইড্রা তোমাকে পছন্দ করে। তো হিপ্পোলিটাস তো প্রথম অবস্থায় নার্সকে খুব রাগারাগি, হ্যাঁ তুমি কি বলতে চাও, এটা কোনো কথা বললে, এটা কোনো যৌক্তিকতাই নেই এই কথার, সে হচ্ছে সম্পর্কে আমার মা, সৎ মা হইলেও সে তো আমার মা, এটা কখনো সম্ভব না। তো এই কথা শোনার পর প্রাসাদে যে আসার একটু টেন্ডেন্সি তার ছিল এটাও নষ্ট হয়ে গেল, যে না আর কখনো প্রাসাদেই ফেরা যাবে না। ঠিক আছে, এই কথা বলার পর সে তার যন্ত্রপাতি নিয়ে যে শিকারের উদ্দেশ্যে বের হয়ে চলে গেল বনে। এদিকে ফেইড্রা তার মনের মধ্যে এই যে তাকে যে রিজেক্ট করা হইলো, এই রিজেক্ট করার কারণে একটা প্রতিহিংসা পরায়ণ অবস্থা তৈরি হইল, যে আসলে এবার তো নার্স ট্রাই করছে, এবার যদি হিপ্পোলিটাস বাসায় আসে তাহলে আমি ব্যক্তিগতভাবে নিজেই ট্রাই করব বিষয়টাকে। যাই হোক, এদিকে এখন এই চিন্তা কেন, ফেইড্রার এই চিন্তা মাথায় আসলো কেন, কারণ সে আন্ডারওয়ার্ল্ডে যারা যাইতো তারা যে আর কখনো ফিরে আসতো না বা ফিরে আসে না, এই বিষয়টা সে জানতো, যে আসলে তার হাজব্যান্ড থেসিয়াস আর কখনো ফিরে আসবে না। এই জন্য তার অন্য পুরুষের প্রতি আসক্ত হওয়ার যে বিষয়টা এটা স্বাভাবিক, তার নৈতিক অধপতন যে বিষয়টা। তো বর্তমান সমাজে দেখা যাচ্ছে যে বিয়ে করার পর স্বামীরা চলে যায় অন্যদিকে, যার কারণে পরকীয়ার যে টেন্ডেন্সি এটা বৃদ্ধি পাচ্ছে। তো ঠিক একই রকম অবস্থা। তো এবার হিপ্পোলিটাস তার শিকার কার্য শেষ করে কিছুদিন পরে আবার প্রাসাদের মধ্যে যখন ফিরে আসলো, তো নার্স এর মধ্যে তাকে আরো অনেক বেশি বোঝাইছে, কিন্তু সে নার্সকে এবার হুমকি দিছে যে তুমি যদি আমার বিরুদ্ধে কথা বলো তাহলে তোমার সমস্যা, আমি যা বলি তুমি তাই করার চেষ্টা করো। তো হিপ্পোলিটাস আসলে একটা রুমের মধ্যে হিপ্পোলিটাস আছে, ফেইড্রা সেই রুমের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পর হিপ্পোলিটাসকে কি করলো, তার প্রেম নিবেদন করলো, যে সে বলল যে আমি তোমাকে ভালোবাসি, পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। ঠিক আছে, তো আমার এই যে স্বামী ছাড়া আমার 4টা বছর জীবন থেকে কেটে গেছে, আমি সেই অভাবটা ফিল আপ করতে চাই, এভাবে সে বলল হিপ্পোলিটাসকে। তো হিপ্পোলিটাস তো খুব রাগ, এর আগে একবার রিফিউজ করছে, করার পরে এবার ফেইড্রাকে ব্যাপক পরিমাণ রাগ সে প্রদর্শন করলো। ঠিক আছে, এবং ফেইড্রা হিপ্পোলিটাসের যে বেডটা ছিল সেই বেডের মধ্যে শুয়ে নানানভাবে নিজেকে এক্সপোজ করার একটা চেষ্টা করতেছিল, ঠিক যেভাবে ফেয়ারি কুইনে আর্সিমাগো রেড ক্রস নাইটকে স্বপ্নের মধ্যে প্ররোচিত করতে চাইছিল, বাস্তবেও প্ররোচিত করতে চাইছিল, এইরকম একটা অবস্থা ফেইড্রারও তৈরি হয়েছে। তো এই সময় কি করলো, হিপ্পোলিটাস ফেইড্রাকে এরকম করে কোলে নিল, কোলে নিয়ে একবার উপর থেকে নিচে দিছে ফালায়, যার কখনো তুমি আমার চোখের সামনে আসবে না, তুমি মা জাতির কলঙ্ক।
আমি তোমাকে মায়ের মতোই সম্মান করি, আমার বাবা তোমাকে বিয়ে করছে। তো আসলে এই যে ফেড্রাকে চূড়ান্তভাবে খুব বাজেভাবে রিফিউজ করার কারণে ফেড্রা এবার তার মনের মধ্যে প্রতিশোধ যে পরায়ণতা এটা জন্মগ্রহণ করলো, যে যেভাবে আমাকে অপমান করা হলে আমি এবার এর প্রতিশোধ নেব। ঠিক আছে, তো এই কথা বলার পরে সে যখন আবার জঙ্গলের মধ্যে চলে গেল হিপ্পোলিটাস, এবং 4 বছর পরে থেসিয়াস তার যে হাজবেন্ড সে আন্ডারওয়ার্ল্ড থেকে ফিরে আসছে। তো আসার পরে যখনই আসছে, আসার সাথে সাথে ওই সিনটা হওয়ার একটু পরেই সে চলে আসছে। সে তো কান্নাকাটি শুরু করে দিল এবং তার যে চরম প্রতিশোধটা আছে এটা নেওয়ার একটা পায়তারা সে করলো, যে এবার আমি হিপ্পোলিটাসকে বোঝাবো যে ফেড্রা কি জিনিস, তাকে রিফিউজ করলে পরিণামটা কি হবে। তো সে থেসিয়াসকে বললো, তার হাজব্যান্ডকে, ওগো তুমি আসছো, এই যে দেখো তোমার ছেলে আমাকে রেপ করার একটা প্রচেষ্টা চালাইছে, সে আমাকে সিডিউস করার চেষ্টা করছে তোমার অনুপস্থিতিতে। তো এই কথা শোনার পর আসলে প্রথমে তো থেসিয়াসের বিশ্বাস হয় না যে আমার সন্তান হিপ্পোলিটাস, এন্টিওপের গর্ভে যে সন্তান ছিল, সে তার চারিত্রিক বৈশিষ্ট্য কখনো এমনটা হতে পারে না। তখন একই সাথে মানে ফেড্রা এমনভাবে তাকে ব্রেইন ওয়াশ করলো যে আসলে সব কাজগুলা বা সব ফল্টগুলা হিপ্পোলিটাসেরই ছিল। কথা বোঝা গেছে? তো পরবর্তীতে একটা মিথ্যাকে যখন বারবার উপস্থাপন করা যায় তখন সেটা সত্য মনে হয়। এটা হচ্ছে থিওরি অফ গোয়েবল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোয়েবল একজন ব্যক্তির নাম, সে একটা তথ্য দিয়েছিল এরকম যে কোনো একটা মিথ্যাকে অডিয়েন্সদের সামনে যদি বারবার প্রেজেন্ট করা যায় তাহলে সেটা সত্যের মতো মনে হবে। হ্যাঁ, তো এই গোয়েবলীয় থিওরিতে ফেড্রা বারবার তার স্বামী থেসিয়াসকে এটা বোঝানোর চেষ্টা করলো এবং তার স্বামী কোনো এক পর্যায়ে এটা বিশ্বাস করলো। তো বিশ্বাস করার পরে তার স্বামী প্রার্থনা করলো সমুদ্রের দেবতা নেপচুনের কাছে যে তুমি তোমার যে সব থেকে যে জঘন্য সার আছে, সার পর্যন্ত যে শক্তিশালী সারটা আছে এটাকে পাঠিয়ে দাও, এসে কি করবে, হিপ্পোলিটাসকে একদম জানে মেরে ফেলবে, তার এইরকম পাপের শাস্তি এইটাই হওয়া উচিত। কথা বোঝা গেছে? তো তারপরে নেপচুন তার প্রার্থনা কবুল করলো এবং একটা বুলকে সে পাঠায় দিল বনের মধ্যে, যে যাও তোমার কাজ হচ্ছে যে হিপ্পোলিটাসকে তুমি হত্যা করবা। তো এই সার কি করলো, হিপ্পোলিটাসকে একদম শিং দিয়ে গুঁতো মারতে মারতে হিপ্পোলিটাসের প্রত্যেকটা পার্ট দেহ থেকে আলাদা করে ফেলছে। ঠিক আছে, মেরে ফেলছে একদম। ওই সারের সঙ্গে লড়াই করতে যে হিপ্পোলিটাস মারা গেছে। তো তার দেহটা একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে ওই সার, প্রত্যেকটা পার্টস আলাদা হয়ে গেছে। তো যাই হোক, এই মৃত্যুর হিপ্পোলিটাসের এই যে ভয়াবহ মৃত্যু এটা দেখার পরে আসলে ফেড্রার মনে একটু অনুশোচনা বোধ যাচ্ছে, রিমার্স হয়েছে তার। ঠিক লেডি ম্যাকবেথ যেমন কিং ডানকানকে হত্যা করার পরে তার মনের মধ্যে যে গিল্টি ফিলিংসটা আসে বা সে টোটালি ম্যাড হয়ে যায়, এই বিষয়টাও এর মধ্যে দেখা যায়, রিমার্স। পরে সে এই অনুশোচনা বোধের খাতিরে সে তার হাজব্যান্ডকে সব সত্যি কথা বলে দিল যে আসলে হিপ্পোলিটাসের কোনো দোষ ছিল না, সব দোষ ছিল আমারই। তো এই কথা শোনার পরে থেসিয়াস তো বললো, আমি আগেই জানতাম আমার সন্তান এরকম হতে পারে না, কিন্তু আমি তোমার প্ররোচনায় প্ররোচিত হয়ে তাকে আমি হত্যা করে ফেললাম নেপচুনের সার দিয়ে। তো এখন আসলে তোমার মতো মহিলার বেঁচে থাকার কোনো অধিকার এই পৃথিবীতে নাই। তো রাজা হিসেবে সে কি করলো, ফেড্রার মৃত্যুদণ্ড কার্যকর করলো। মৃত্যুদণ্ড কার্যকর করার পর ওই বনের মধ্যে যে তোমার থেসিয়াস কি করলো, তার ছেলের যে দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো আলাদা আলাদা হয়ে পড়ে আছে এগুলোকে এনে সেটা সৎকারের ব্যবস্থা করলো এবং রাজকীয় মর্যাদায় তাকে সৎকার করা হলো। এবং ফেড্রাকে সে ফাইনালি কি করলো, অভিশপ্ত করলো যে মরার পরও তোমার ভালো অবস্থা থাকবে না। তো এই যে মোটামুটি ফেড্রার সামারি, ওই যে দুইজনকে দাফন করার মধ্য দিয়ে গল্পটা শেষ হয়ে যাবে। তো এটা হচ্ছে সেনেকান ট্র্যাজেডি। আর সেনেকা হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডির জনক। ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস রিভেঞ্জ ট্র্যাজেডি অফ সেনেকা ইজ ফেড্রা। এই যে তাকে লাভ রিলেশনে রিফিউজ করা হলো, করার কারণে তার মনের ভেতরে যে আক্ষেপ, সেই কারণে সে থেসিয়াসকে দিয়ে মারাইলো হিপ্পোলিটাসকে। ঠিক আছে, আবার ছেলে হত্যার প্রতিশোধ হিসেবে থেসিয়াস কি করলো, ফেড্রাকে মৃত্যুদণ্ড দিল। এটা হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি। তো এই হচ্ছে মোটামুটি ফেড্রা। এখান থেকে যে প্রশ্ন আসে,
যে কনসিডার সেনেকাস ফেডরা অ্যাজ এ রিভেঞ্জ ট্র্যাজেডি। তো এখান থেকে ক্যারেক্টার অফ হিপ্পোলিটাস, ক্যারেক্টার অফ ফেডরা, দ্য রোল অফ নার্স, এই প্রশ্নগুলো এখান থেকে মোটামুটিভাবে আসে। তো এর কাছে ইংরেজি সামারিটা আছে। ফেডরার যে মেজর থিমগুলো আছে এগুলোর কথা একটু বলি। লাস্ট, লোভ, ঠিক আছে, ওম্যান কাইন্ড, নেচার ভার্সেস সিভিলাইজেশন, ল্যাঙ্গুয়েজ, হান্টিং, দ্য গডস, বিউটি, এগুলো সব কিছুই ছিল এখানকার মূল থিম। তো কথা মনে হয় বোঝা গেছে। আচ্ছা।